তুমি আর কতদিন এই বাড়িতে ঘাঁটি গেড়ে থাকবে বলে ভাবছো? কেন? তোমার দম বন্ধ লাগছে? দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। স্বামীর এমন কথাই অন্তর পড়ল স্বামীয়ার। অনেক দিন ধরে দেখছি তোমাকে আহমদ, কেমন ভূতের মতো এখানে পড়ে আছো। কি চাও তুমি? আমি না থাকলে সুতো দিয়ে বেঁধে রাখা পরিবারটার বন্যায় ভেসে যাবে, সেটা হোক, তা চাই না। আহমেদের চোখ টিভির দিকে, একবারের জন্যেও তিনি স্বামীয়ার দিকে তাকাচ্ছেন না। কই, আগে তো তোমার এত দরদ উতলে ওঠেনি এই পরিবারের প্রতি। আগে তো আর কেউ বাড়িতে একটা মাঝবয়সী ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ করে ঢোকায়নি। আহমদ, সমস্যা কি তোমার? গর্জে উঠলেন স্বামীয়া, উঠে দাঁড়িয়ে গেলেন শটান। আহমেদ একটুও ক্রোধ দেখালেন না, বরং ঘুরে তাকিয়ে শান্ত গলায় বললেন, চিৎকার করো না সামিয়া, সমস্যা আমি না, তুমি তৈরি করেছ। এর মসুল তোমাকে আজ না হয় কাল গুনতেই হবে। মাসুল গুনবো আমি? আমার ছেলেকে দেখেছো তুমি একবার ভালোভাবে? একটুখানি তাচ্ছিল্যের হাসি হাসলেন স্বামীয়া। মাঝবয়সী ডিভোর্সি বলে যাকে অপমান করতে চাইছো, তার জন্যই আমার ছেলের চেহারায় খুশি ছলকে উঠছে। বেঁচে তো ও এতদিন ছিলই, কিন্তু সে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আজ দেখো, আমার ছেলে দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমাদের বলতে ইচ্ছা হয়, তাই না? শীতল হাসি হাসলেন আহমেদ। স্বামীয়া জমে গেলেন। স্বামীর এই অভিব্যক্তি তার ভীষণ চেনা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আহমেদ। ধীর পায়ে হেঁটে এসে স্বামীয়ার মুখোমুখি থামলেন, চোখে চোখ রাখলেন। তোমার এই গর্বই নাই একদিন তোমার কাল হয়ে দাঁড়াই, মাই ডিয়ার ওয়াইফ। গলা কাঁপল স্বামীয়ার। কাল? কাল কেন হবে? কি বলছো তুমি? আহমেদ ঝুঁকে এলেন, স্বামীয়ার কানের কাছে ফিসফিসিয়ে উচ্চারণ করলেন, আমি কি বলেছি তা তুমি ভালোভাবেই বুঝতে পারছো। অস্বীকার করো না, মাঝ বয়সী ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিয়েছ। তোমার ছেলে খুব সুখে আছে, দায়িত্ব শিখে গেছে, একেবারে সোনাই সোহাগা তুমি, তাই না? একটু থামলেন তিনি, অতঃপর যুক্ত করলেন, আমার ছেলে বলে যাকে বুকে আগলে রাখো, সে সেদিন তোমার মূর্খতার পেছনে সত্যিটা জানবে। সেদিন কি সে নিজেকে অহত তোমার ছেলে বলে দাবি করতে চাইবে? ইউ আর সেলফিশ সামিয়া, রিয়েলি রিয়েলি সেলফিশ। ইউ ডিড নট ইভেন স্পেয়ার আওয়ার সন। স্বামীয়ার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল, হৃদযন্ত্র বুঝে স্পন্দন বন্ধ করে দিল। আহমেদ সরে গেলেন, আর দাঁড়ালেন না। হেঁটে অন্দর মহলে আড়াল হয়ে গেলেন। তিনি চলে যেতেই স্বামীয়া নিজের পায়ের জোর হারিয়ে ফেললেন। ধপাস করে বসে পড়লেন মেঝেতে। দেহ পেরিয়ে আত্মা অব্দি কাঁপল তার। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় উষ্ণ অশ্রু গড়াতে শুরু করলো। লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্য ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতরে লিফট, ব্যাপারটা রমণীকে বিস্মিত করলো। এই জগৎটাকে তার লঞ্চ কম, ক্রুজ শিপ বেশি মনে হচ্ছে। অভিজাত এবং ভ্রমণ পিপাসুদের উপস্থিতিই বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতেই এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়ল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইরামদের একজন স্টাফ সসম্মানে লিফটে করে তৃতীয় তলায় নিয়ে গেল। এখানেই ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতন জায়গা, সেখানে বসার জন্য সোফা দেওয়া। কেউ কেউ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইবান দুটো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি ফ্যামিলি কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা 2 তলা সিঁড়ি বেয়ে উপরে উঠলে আর একটা বিছানা আছে, সেখানেই অনুরাগ, শারিকার, সুগন্ধা এবং তিতলির থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান তিনজন উঠল ফ্যামিলি কেবিনে।
ফ্যামিলি কেবিনটা একেবারে হোটেল রুমের মাস্টার সুইটের মতন। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা। একপাশে বারান্দার কাছে বিছানা, বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতো বেশ কিছু আসবাব আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখলো। ইজান এর মধ্যেই ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়েছে প্রায়। ইরাম ছেলেকে বুকে নিয়ে পায়চারি করতে লাগলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুমপাড়ানি গান সাইবানের কানে যেতেই সে পকেটে 2 হাত গুজে হেলে দুলে এগিয়ে এলো। চোখের সামনের দৃশ্য দেখতে দেখতে বলল, আরে লঞ্চে সব গানের ভ্যালু আছে? কি সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ দেবে কেন? সতীন কেউ সহ্য করে? সতীন কেউ সহ্য করে? চাঁদও আরেকটা চাঁদকে কখনোই সহ্য করতে পারে না, জেলাস হয়। তাই কপালে টিপটা ঘুষি দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর সাইবান পাতালে থাকলেও মুখ চালায়। তার বেহুদা কথা আর অদ্ভুত ব্যাখ্যা কোনোদিন বন্ধ হবে না। ইজানকে কাঁধে ঠেকিয়ে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুমপাড়ানি গান। নেকি ওর পুসপুস। সাইবান গলা খাকারি দিল। তার হাতটা কানের ওপরে এমন ভাবে রাখলো যেমন করে বিজ্ঞ ওস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের সময়টাই করে। ইরাম প্রথমটাই অবাক হয়ে রইল। পরক্ষণেই তার কানে ভেসে এলো সাইবানের ভাঙাচোরা গলার মারাত্মক বেসুরো গান। বরিশালের লঞ্চে উঠা লইসি কেবিন রুম, আম্মারে বুকে নিয়ে আব্বাই দিব ঠাইসা ঘুম, হাইরে দিব রসের ঘুম। ঘুমে ঢুলুঢুলু ইজান মহান সঙ্গীত শুনে তরাক করে লাফিয়ে উঠল। মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল, ইরাম হতবিহ্বল। তার কোলে ইজান সেকেন্ডের ভেতর সজাগ হয়ে গিয়ে এখন লাফাচ্ছে। সে কি উত্তেজনায় এমন করছে নাকি পিতাকে গালাগাল করছে সেটা বোঝা মুশকিল। এটা ঘুমপাড়ানি গান ছিল নাকি ঘুম জাগানি গান? তক্ত হলো ইরাম, তবে অজান্তেই তার ঠোঁট ছোট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতন। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। ওই যে জানতাম বাপের রোমান্সের কথা শুনলে তুই একটা না একটা বাগড়া দিবি, এত বজ্জাত জীবনে 2টা দেখিনি আমি। বলি, তোর কি বড় ভাই হওয়ার কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে এক ঘুম দিবি, ঢাকা টু বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি তা না, বাপের বুকে সাপটা সাপটি করতে হবে তোর। বাপের মতন হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উল্টে মন্তব্য করলো ইরাম, তারপর উল্টে ঘুরে গিয়ে বিছানায় বসলো। সাইবান ইজানকে একেবারে কাঁধের উপর তুলে পেছন বরাবর একটা চাপড় দিয়ে বলল, যাই হোক না কেন, হানিমুনকে বেবি মুন না করলেই হলো। ইরাম ভ্রু তুলল সাইবানের উদ্দেশ্যে। কি হানিমুন হানিমুন লাগিয়ে রেখেছো? তুমি কাজে যাচ্ছ, আমরা বাকিরা ঘুরতে যাচ্ছি, এর মধ্যে হানিমুন শব্দটা এলোই বাকি করে। এটা কিভাবে হানিমুন হয়? বাঁকা হাসলো সাইবান, চকচকে চোখে জানালো, রাত হোক, লঞ্চ যখন মাঝপদ্মার উত্থাল পাতাল ঢেউয়ে দুলবে, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে দেব হানি আর মন দুটোই কিভাবে হয়। চোখ টিপ দিল সে এমন কুটিল ভাবে যে ইরাম একটা শক্ত ঢোক গিলল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না আর। পোটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে আনছি, চুপটি করে কেবিনে বসুন। জরিনার আমার সকিনা তার লেটেস্ট চুংচাং চাইনিজ মুভি নিয়ে এলো এই বলে আপনার সাথে দেখতে। গাইগুয়ের দিন শেষ, এবার সোজা আব্বা ডাকা শিখবি। বল আর বল, সরেয়া ব বয়াকারে বা, আব্বা। ধুরু বেড়া, হাগু হবে তোর ডিএনএ দানবীর, আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গিয়েছে। রাত নেমে এসেছে চারপাশে। শীতল বাতাসের তীব্র চাপটা আসছে করিডোরে দাঁড়ালেই। অদূরে ঝাপসা শহুরে বাতি দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ বাদে তাও মিলিয়ে যাবে। রয়ে যাবে শুধু তারা ভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ।
ভিআইপি এরিয়ায় সকলের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে। সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল। এখান থেকে বাইরের নদীর দৃশ্য স্পষ্ট উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। ক্যান্টিন থেকে বেশ কয়েক ক্যান এনার্জি ড্রিঙ্ক কিনে এনেছে অনুরাগ, সেগুলো টেবিলের উপর। একটা হাতে তুলে ছিপি খুলতে না খুলতে হঠাৎ করে তিতলি বলে উঠল। আয়নু চল, দুটো শর্ট হয়ে যাক। তিতলির হঠাৎ কথায় অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেটের ভেতর ঠেসে রাখা একটা ছোট বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভ্রু উঁচু হয়ে উঠল বিস্ময়ে। তোর লঞ্চে এসব এনেছিস? তিতলি চোখ উল্টালো। ও কাম অন, মজা করতে এসেছি তো, করবো না? কিন্তু এসব কি অ্যালাউড? হু কেয়ার্স? তিতলি বোতলের ছিপিটা কামড়ে খুলল। গোলাকৃতির বস্তুটা দেখতে খানিকটা ছোট্ট কাপের মতন। সেটাতেই কিছুটা তরল ঢেলে অনুরাগের দিকে বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করলো। বোতলটা তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী। তারপরই মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হেসে উঠল। একটা খাস আমাল। অনুরাগ নিজের হাতের ছিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল। ঝাঁজ একটু বেশি, সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সে খানিকটা এনার্জি ড্রিঙ্ক ঢেলে আবার চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরো বেশ খানিকটা গলায় ঢেলে বলল, আফরান আর নীরবকে মিস করছি। ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এখনই ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা, জিনিকে ডেকে নিয়ে আয় কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বরটি ভেসে আসতেই উভয়ে ঘুরে তাকালো। সাইবান এসে ঢুকেছে, উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি চোখে। দ্রুতে পিয়ার্সিং চিকচিক করে দুতি ছড়াচ্ছে। তাকে দেখেই তিতলি একটা হেঁচকি তুলে খিলখিলে কণ্ঠে ডেকে উঠল। জিনি। সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলির ফর্সা চেহারায় লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যেই দৃষ্টি কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। টেবিলের কাছে অপর একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অনু মিলে ড্রিঙ্কিং গেম খেলার কথা ভাবছিলাম। আমার কাছে কার্ডও আছে। অপর পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখলো তিতলি। সাইবান এক নজর কার্ড এবং পরবর্তীতে ড্রিঙ্কের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ উৎফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ল। জার্নি করতে এসেছিস, এসব ছাড়াও এনজয় করার অনেক উপায় আছে। বলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইবান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোরই নজর এড়ালো না। সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইবান। অন্ধকার ঘন কালো ছাড়া কিছু চোখে পড়ছে না, শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোয়া ছাড়লো সে বাতাসে। তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলে উঠল, সত্যি করে বলতো তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? ভ্রু তুলল তিতলি। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করলো না। নিজের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবানের ঠোঁটে গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলেও বড় আপুকে সালাম কালাম আমি ঠিকই দিই। যেন বেশ এক মজার বিষয় বলেছে এমন ভঙ্গি নিয়ে সাইবানের আধ খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলি। ঠিক এই মুহূর্তেই খপ করে তার কবজি চেপে ধরল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করেই ধরেছে। খানিক হিসিয়ে উঠল তিতলি। আহ জিনি, লাগছে। বড় আপু না, তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিজের সিগারেটটা ছিনিয়ে নিল সাইবান। নিজেও খেলো না, সামনে রাখা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে ফেললো। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ঠোঁটে পড়ল। এমন কাণ্ডে ভ্রুকুচকে ফেললো তিতলি। ঝাঁচ নিয়ে বলল, হোয়াট দ্য হেল, এমন করছিস কেন জিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন? আগে তো কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করলো তিতলি। ফুসছে সে রীতিমতো। পাশের অ্যালকোহলের বোতলটা চেপে ধরলো শক্তভাবে।
এখন সামান্য সিগারেটের ভাগটুকুও কপালে জুটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা? বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরও অনেক আগেই দেখিয়ে ফেলেছি। তোকে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলে তুইও বন্ধুত্বের নমুনা দেখিয়ে ফেলেছিস। আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে। অতীব শান্ত সাইবান, তার কণ্ঠস্বর গুরু গম্ভীর। তিতলি ফোঁস করে উঠল। আরে আমি কি করলাম? আমি তো সাহায্য করতে চেয়েছিলাম। ইরাম আপু। ভাবি, শুধরে দিল সাইবান তৎক্ষণাৎ। দাঁতে দাঁত পিষিয়ে তিতলি উচ্চারণ করলো, ভাবি। কাকতালীয়ভাবে সোফার শপে দেখা হয়ে গিয়েছিল। আমি তো শুধু চিন্তা থেকে ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটাও ওনার তোকে গিয়ে অভিযোগ জানাতে হয়? আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশায়। এই যে অনু, তুই কিছু বল। ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকুও করা পাপ নাকি? বন্ধু? হুট করে বাঁকা হাসলো সাইবান। মৃদু শব্দ হলো, একই সাথে শিহরণ জাগানিয়া আবার মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসলো সাইবান, হাঁটুতে কোনোই ঠেকিয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যি আমার বন্ধু তো, তিতলি? তিতলি দৃশ্যমান ভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করে পারল না। দুহাত তুলে সে দুজনের কাঁধে রাখলো। ওকে গাইস, অনেক হয়েছে। তোমাদের কারোর মাথা ঠিক নেই, শান্ত হও। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি, এর মাঝে এসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করব না কেন? কাঁধ ঝাঁকিয়ে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠল তিতলি। রেগে গিয়েছে স্পষ্টত। হুট করে উঠে দাঁড়ালো সে, টেবিলে হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই, আমি তোর বন্ধু না, বন্ধু চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতি মাঝখানে বাদ না সাধতো তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? ওয়াজ নট আই ইউর সিচুয়েশনশিপ ডিয়ার? জমে গেল সাইবান। ক্ষণিকের জন্য তার চোখে অচেনা ঝিলিক খেলে গেল। ঠোঁটের সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তৃপ্ত হলো তৃপ্তি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইলেও নিজেকে ছাড়িয়ে নিল সে। একটি লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকে তর্জনী ঠেকালো। মোলায়েম হাসলো। আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম ছিলাম, আছি এবং থাকবো। এই সত্যিটা তুইও অস্বীকার করতে পারবি না? পারবি? বল আমার চিনি। আলাদিন, আমার নাম আলাদিন। গভীর স্বরটি তিতলিকে থমকাতে বাধ্য করলো। অবাক হয়ে সে চেয়ে রইল সাইবানের মুখপানে। নিজের চিবুক থেকে তিতলির হাতটা সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো। সুঠাম সুগঠিত পুরুষালী ভারিক্কি শরীরের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলির। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেললো সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখে বলল, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকব। তোর প্রতি আমার যতটুকু বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না। একটু থেমে এসে চোখ করলো। পরিস্থিতি মাঝখানে বাদ না সাধলেও আমি কোনোদিন তোর হতাম না তিতলি। তুই আমার বন্ধু হতে পেরেছিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গী হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো আমি তোকে কমিটমেন্ট ইস্যুতে জড়াতাম না। অথচ প্রথম থেকে বারংবার তোকে আমি বলে এসেছি ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরই খোলসটাকে চেয়েছিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝে যেতিস এই মন কি চাই, এই হৃৎপিণ্ড কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটলো অত্যাশ্চর্য এবং বিষণ্ণতা। অনুরাগ অব্দি প্রসারিত নয়নে চেয়ে আছে। সাইবান সরে দাঁড়ালো। সিগারেটে লম্বা একটা টান দিয়ে তামাতে ধোঁয়া ছেড়ে জানালো, বারবার শুরু থেকে পাশে থাকার যে দোহাই দিচ্ছিস সেই দোহাইয়ের সম্মান রেখেই বলছি, এই শেষবারের মতন আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমি আমার স্ত্রী সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক কি খারাপ, আমি বাছবিচার করব না। কোন কালের কোন হনু তুই? শুধু মেয়ে মানুষ বলেই যে আমি কাউকে তার পাওনা উত্তম মধ্যমের ভাগ থেকে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করেই জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীলরা শোকে, আমি সুশীল না।
উল্টে ঘুরে গেল সাইবান, আর পেছনে ফিরে তাকালো না। বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রাহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল, অস্ফুট স্বরে বলল। এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করলো না বাইরের এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সঙ্গে। এই দিকটা ছাদের কাছাকাছি হওয়ায় বেশি মানুষ নেই। অধিকাংশ নিজেদের কেবিনে না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবান নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চের ভেতরে ছোট্ট শহর, কি অসহায় মানব জাতি। একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাকে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেটই যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল। ভরকে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতেই আবিষ্কার করলো ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটাই অবাক হয়ে থেকে শেষে মুচকে হেসে জবাব দিল। আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ, ছেড়ে দেবে? আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বুকে দুই বাহু বেঁধে বলল। ও মা, কি শিক্ষিত আপনি! ফ্লার্টিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্লার্ট তুমি আরো কতজনের সাথে করেছো। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর বেঞ্জিংয়ের লিস্ট বাড়েনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্লার্ট করি? বাহ, যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্লার্ট করলে আমিও ফ্লার্ট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমি পড়ব না। ইরাম শান্ত চেয়ে দেখলো সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসছে। নদীর উপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম। সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর উপর রাখলো, নরম কণ্ঠে শুধালো। আর কতকাল নিজেকে এমন মিথ্যা খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছো? সাইবানের ঠোঁটের হাসি মিইয়ে এলো। ইরামের দিকে সে খানিকটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট একটি নিঃশ্বাস ফেললো। অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো, নদীর দিকে দৃষ্টি ফেলে বলল। আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে আলাদিন? কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত নাম প্রকার কেন? ভ্রু কুচকে ফেললো সাইবান, বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল। সিচুয়েশনশিপ, বেঞ্জিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন নিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যিই সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহারও করেনি। তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছো এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো সিচুয়েশনশিপের কথাই বলি। তোমরা প্রেমিক প্রেমিকার মতন সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয় দেবে না। কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্যজন আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে যেন অন্য কাউকে ধরতে পারি বলে স্রেফ একটা ট্রাম সৃষ্টি করে দেয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা যায়।
সাইবানের ঠোঁটছোড়া 1 ইঞ্চি ফাঁক হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে। বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা বেঞ্জিং ছিল। আচ্ছা, তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে গল্প করে আশা দিয়ে রেখেছো যে হয়তো সেও তোমার জীবনের অর্থ রাখে। সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা চাই। সে আদতে তোমার পছন্দেই ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো, তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাতড়ে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি দিয়ে বলল, আমার কি মনে হয় জানো, এই সব কিছুই আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা মূর্খ কিছু শব্দ মাত্র। নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এই সব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধসে যাচ্ছে। ভালোবাসা শব্দটার ওপর থেকেই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ তোমারও ছিল আলাদিন। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছেলে। আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, স্বাভাবিক। কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ব্রাইটেস্ট স্মাইল হাইডস দ্য ডিপেন্ডস স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যিই থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর করে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি নিজে? ভেবে কোল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণেই এবারেও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটে সেই দুষ্টুমির হাসিটি ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চ দেখছি সবার মাথা ঘেটে রেখে দিচ্ছে। আমার মাথা ঠিক হয়ে আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে, তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মনে চাইলো, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পিছনে দাঁড়ালো, তার বড়সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহু পিছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে, মৃদু আলো খেলা করছে টলটলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করলো, আমি অনেক রকচটা, জানেন তো। যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতর বোধহয় কোনো অশরীরই বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে, চাইলেও তখন নিজেকে রুখতে পারি না। আমার কথা নয়, আপনাদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এইভাবে জড়িয়ে ধরায় ইরাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পিছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপটি করে শুনে গেল, আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনি দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সবসময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য না। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও, অথচ আপনি আসার পর সবটা কেন যেন বদলে গেল। বদলে গেল কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গালে নাক ঘুষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এটুকু বলতে চাই, ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সব কিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট আওয়ার
রিলেশনশিপ। এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথা সামান্য কাত করে জলজলে দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সবকিছুই যেন স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে বলল, আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়। একটা বাউন্ডলে দায়িত্বজ্ঞানহীন ছেলে, চাল নেই চুলো নেই, সারাদিন ডিজেগিরি করে বেড়ায়, মারামারিতে 64 পা এগিয়ে গুন্ডাদের মতন ভ্রুর মাঝে রিং ঝুলে। বাট ইউ শুড নো আই এম ট্রাইং। আই উইল ট্রাই টু বি এ বেটার হাজব্যান্ড টু ইউ। আই উইল ট্রাই টু বি এ বেটার ফাদার টু মাই বেবি বয়। আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতোই দেখেন ইরাম আপু? এক দৃষ্টিতে চেয়ে রইল ইরাম, পরক্ষণে উত্তর করল, এই যে ভালোবাসার মানুষগুলো প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।